আজকে আবার কিন্তু তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি, দেখো গ্যাসের আচরণের পার্ট 3। ইতিমধ্যেই আমি কিন্তু তোমাদের জন্য গ্যাসের আচরণ থেকে পার্ট 1 এবং পার্ট 2 খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সেখানে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র তোমরা খুব সুন্দরভাবে শিখে নিয়েছো এবং সেখান থেকে আমি যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো থাকে, যে অঙ্কগুলো থাকে সেগুলো সলভ করিয়েছি। দুটো অঙ্ক আমি করিয়েছি যে কিভাবে সেই অঙ্কগুলো সলভ করতে হয়। এরপরে তোমাদের বিস্তারিতভাবে চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার ভিডিও দেওয়া হবে। এখন তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। তো আজকে গ্যাসের আচরণের পার্ট 3 ভিডিওতে আমরা যেটা প্রথমেই শিখবো সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ। ঠিক আছে, কি শিখবো না, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সমন্বয় চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় রূপ বা সমন্বিত রূপ, ওটা প্রবলেম নেই, কোনো ব্যাপার নেই। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ কিন্তু আমাদের জানতে হবে। এবার এর কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে বয়েলের সূত্র আমরা জানি, আবার চার্লসের সূত্রও আমরা জানি। এবার এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে কনভার্ট করে এক জায়গায় এনে দুটো সূত্রকে মিক্স করে একটা সূত্র বানানো হবে। এটা হচ্ছে এই কথাটার অর্থ। অর্থাৎ বয়েলের যে সূত্রটা এবং যে চার্লসের সূত্রটা, সেই দুটো সূত্রকে সমন্বিত করতে হবে, অর্থাৎ এক জায়গায় করে একটা সূত্র বানাতে হবে। এটা হচ্ছে এই যে কোশ্চেনটা, তার আনসার হবে। তাহলে এটাই তোমাদের ডাইরেক্ট কোশ্চেন হবে, বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপটি লেখো। আমি যেটা করছি এটাই তোমরা করবে, নাম্বার কিন্তু 3-3 পেয়ে যাবে। এবার চলো কিভাবে করতে হয় দেখে নিই। এক্ষেত্রে আমরা যেটা জানি, বয়েলের সূত্র অনুসারে আমরা যেটা জানি, P is proportional to V is proportional to 1/P, তাই তো? এটা আমরা জানি। এখানে যখন এই ধরনের পজিশন হবে তখন M এবং T সেটা কি হবে না, সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে, তাই তো? এটা আমরা জানি। এটা কার সূত্র? এটা যে বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র অনুসারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তোমরা এখানে কি লিখবে, যে বয়েলের সূত্র অনুসারে কিন্তু এরকম লিখে দেবে, খুব ভালো কথা। এবার চার্লসের সূত্র অনুসারে আবার কি? দেখো চার্লসের সূত্র অনুযায়ী, চার্লস যে সূত্রটা দিয়েছিল সেখানে কি বলছে না, চার্লসের সূত্র অনুযায়ী সেখানে ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ যে আয়তনটা সেটা হবে পরম শূন্য উষ্ণতার সাথে সমানুপাতিক। আর বয়েলের সূত্র অনুসারে আয়তনটা যে চাপ, সেই চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/p। এবার আমি মনে রাখার ট্রিক্সটা তোমাদের আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম, কি না, বয়েলের সূত্র মানে বয়েল মানে ফোটানো, বয়েল ওই হাফ বয়েল ডিমের কুসুম বা হাফ বয়েল ডিম বলে, সেই হিসাবে বয়েল মানে যেহেতু উষ্ণতা, তাই সেই হিসাবে এখানে কিন্তু উষ্ণতা কনস্ট্যান্ট। আর চার্লসের সূত্র, চার্লস মানে চ আর চ মানে চাপ, তাই সেই হিসাবে এখানে কিন্তু ভর এবং চাপ সেটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশন হলো। এইবারে দেখো দুই দিকে কিন্তু ভি আছে। এবার যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে ছোটবেলায় একটা ছোটবেলায় না, হয়তো তোমাদের অঙ্কেই এইবারই আছে যৌগিক ভেদ উপপাদ্য। সেই যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে যদি একই দিকে একই ধরনের জিনিস থাকে, প্রপোর্শনাল টুর একই পাশে, তাহলে সেক্ষেত্রে আমরা যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে এখানে এরকম লিখতে পারি। দেখো এরকম লিখতে পারি, এটা হচ্ছে কি অনুসারে না, যৌগিক ভেদ উপপাদ্য। এটুখানি জাস্ট লিখে দিলাম যে যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে এরকম লেখা যায়। এটা কিভাবে লিখলাম দেখো, যেহেতু একই জিনিস আছে সেই হিসাবে ভিটাকে ভি রাখবো, প্রপোর্শনাল টু চিহ্ন প্রপোর্শনাল টুর মতোই দেবো। এবার এই দুটো জিনিসকে মানে এই পাশের জিনিসটুকু যারা মিলছে না, মানে যারা একই নয়, তাদেরকে কেবলমাত্র গুণ করে দেবো। পরিষ্কার কথা এটাই। তাহলে একই জিনিস ছিল ভি, ভিটাকে এখানেই লিখলাম, প্রপোর্শনাল টু চিহ্ন দিলাম, এই পাশের জিনিসগুলোকে গুণ আকারে লিখে দিলাম, এই হয়ে গেল। এবার এখান থেকে আমরা এই যে প্রপোর্শনাল টু সাইন যদি তুলে দিই, তাহলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা ধরে নিলাম কে, আর টি বাই পি, অবশ্যই তাই, এটাই দাঁড়াচ্ছে। এখন এই যে পিটা ভাগ আকারে ছিল, এই পাশে আনলে সেটা কিন্তু গুণ আকারে চলে যাবে, অর্থাৎ পিভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু টি, এটাই হয়, তাই তো? এটাই হয়। আবার টিটা যেহেতু গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কে। আচ্ছা একটুখানি দাঁড়াও, আচ্ছা তাহলে আমি যেটা বলছিলাম যে পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কে। এবার কে মানে কি? কে মানে দেখো, কে মানে কিন্তু কনস্ট্যান্ট।
কি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট, এর মানে কি? এর মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে ধরো P1 উষ্ণতায়, না P1 উষ্ণতা কেন, P1 চাপে, V1 ভলিউম এবং T1 তার উষ্ণতা, এরকম একটা ধরো গ্যাস ছিল, এবং আর একটা গ্যাস রয়েছে যার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2 এবং টেম্পারেচার হচ্ছে T2। যদি এরকম থাকে তাহলে আমরা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ হিসাবে আমরা যেটা লিখতে পারি যে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। T3 নয়, টি কি হবে না T2 হবে। আশা করছি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এইটাই অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। কিভাবে আসলো দেখো, এইটাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ এবং ভলিউমকে যদি গুণ করি এবং উষ্ণতা দিয়ে ভাগ করি তাহলে সেটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকই থাকবে। এখানেই তাই হয়েছিল যে দুটো গ্যাস তাদের চাপ এবং আয়তনকে গুণ করে উষ্ণতা দিয়ে ভাগ করেছি, তাহলে এই দুটোর মান কিন্তু অ্যাজ এ সেম, যেহেতু কনস্ট্যান্ট মান কিন্তু অ্যাজ এ সেম। এইটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের কিন্তু সমন্বয় রূপ। এবার বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক থাকতে পারে। চলো একটা অঙ্ক আমি এই সূত্রের সাহায্যে দেখিয়ে দিই। আশা করছি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছো এবং এটা দিয়ে লিখতে পারবে, কারণ এটাই কোশ্চেন হিসাবে দেবে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। চলো এইটা দিয়ে অঙ্ক দিই। দেখো অঙ্ক এখানে কি বলছে যে না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং তাহলে উষ্ণতা কত না, উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো টি যেহেতু লিখেছি তার মানে কেলভিন উষ্ণতা এটা কনভার্ট করে নিতে হবে, তাই তো কেলভিন উষ্ণতায় কনভার্ট করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে 30-এর সাথে 273 কিন্তু যোগ করে দেবো, তাহলে কেলভিন স্কেলে কনভার্ট হলো। যোগ করলে কত দাঁড়াচ্ছে যে না 3 এর 3 দাঁড়াচ্ছে দেখো, আর 3 আর 7 হাতে 1, তার মানে 303 নাকি 303 দাঁড়াচ্ছে। অবশ্যই তাই, এটা গেল T1 উষ্ণতা। এরপরে কি বলছে যে না এবং 108 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, অর্থাৎ চাপ সেটা হচ্ছে 108 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে এইচ জি। অবশ্যই তাই। এবং গ্যাসটার আয়তন তাতে কত না, আয়তন তখন হচ্ছে তোমাদের 256 সেন্টিমিটার কিউব। অবশ্যই তাই। এখন যদি এরকম হয় তাহলে উষ্ণতা 0 ডিগ্রিতে, এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে এর সাথে 273 আমাদের যোগ করে দিতে হবে, তাহলে কেলভিনে কনভার্ট হবে। অবশ্যই তাই। এরপরে কত চাপে না, চাপ দেখো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ অর্থাৎ এইচ জি চাপ। তাহলে আয়তন কত অর্থাৎ ভিটোর মান কত। এবার বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। কি সূত্র না P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। এবার এই সূত্রে যদি তোমরা বসিয়ে দাও তাহলে দেখো 108 ইন্টু V1 মানে হচ্ছে 256, T1 হচ্ছে এই যে 303 ইজ ইকুয়ালস টু P2 মানে তোমরা দেখতে পাচ্ছ, আর V2 এর মান তোমরা জানো না, তাহলে V2 মতোই থাক। T2 এর মান দেখছো এই যে রয়েছে, তাহলে এই রইলো। এখন এখান থেকে V2 ইজ ইকুয়ালস টু আমরা যদি লিখি, এই পাশে ভাগ আকারে ছিল চলে আসবে গুণে, যদি গুণে চলে আসে তাহলে সেক্ষেত্রে 256 ইন্টু অবশ্যই এরকম, আর এটা ছিল গুণে চলে আসবে ভাগে, তাহলে 303 ইন্টু এত। তাহলে যদি কাটাকুটি করার পরে আনসার যেটা দাঁড়াবে আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি, আনসার হচ্ছে 327.77 সেন্টিমিটার কিউব। এটা হয়ে যাবে এই গ্যাসটার আয়তন। তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখে নেবে এই আনসারটা আসছে কি। ঠিক আছে, এই ছিল বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ থেকে একটা অঙ্ক। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের টপিকে। আশা করছি অঙ্কটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝে গেছো। পরের টপিকটা যেটা বলছে সেটা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস অ্যাকচুয়ালি কি? আদর্শ গ্যাস অ্যাকচুয়ালি সেই সমস্ত গ্যাস, আদর্শ গ্যাস হচ্ছে কারা? আদর্শ গ্যাস কারা না, আদর্শ গ্যাস হচ্ছে তারাই যারা পিভি ইজ ইকুয়ালস টু কেটি, অর আমরা এটাকে বলতে পারি পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কে। এই সূত্রটা যারা মেনে চলে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস। ঠিক আছে, এটা বোঝা গেল, যারাই সূত্র মেনে চলবে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে এই যে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো দেখছি এগুলো কি আদর্শ গ্যাস, মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এগুলো কি আদর্শ গ্যাস? একেবারেই না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস। অর্থাৎ বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস হচ্ছে এই অক্সিজেন,
কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কারা? এই গ্যাসগুলো যে কন্ডিশনে আদর্শ গ্যাস অর্থাৎ এই সূত্র মেনে চলবে, বাস্তব গ্যাসগুলো যখন এই সূত্রটা মেনে চলবে তখন সেটা আদর্শ গ্যাসে পরিণত হবে। বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাসের অস্তিত্ব নেই। বাস্তব গ্যাসগুলো যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে বা এই সূত্র মেনে চলে তখন সেটাকে আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার বাস্তব গ্যাসগুলো কোন কন্ডিশনে এই সূত্র মানবে সেটা আমি বলে দিই। এটা দুটো কন্ডিশনে কিন্তু এই সূত্রটা মেনে চলে। কোন কোন কন্ডিশন? না, কন্ডিশন হচ্ছে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতা। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হিসাবে আমি বলে দিলাম। ঠিক আছে, উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার এই দুটো টার্ম ইউজ করার কারণ কি, কেন এরকম ইউজ করা হলো? কারণ দেখো, উচ্চ চাপ মানে কি? উচ্চ চাপ মানে চাপটা বেশি হবে। এবার চাপ বেশির সাথে সম্পর্ক কি, এই টপিকটা আমরা নিয়ে নিই বা এই সূত্রটা আমরা নিয়ে নিই। সূত্রটা কি বলছে? পিভি ইজ ইকুয়ালস টু কেটি, তাই তো? এবার উচ্চ চাপ যেহেতু, তার মানে চাপটাকে বেশি হতে হবে। এবার চাপ কম হলে ক্ষতি কি? সেটা দেখো, ভি ইজ ইকুয়ালস টু কেটি বাই পি, এরকম তো লেখা যায়। এবার চাপ ধরো কম, তাই তো? চাপ ধরো কম। এবার চাপ যদি কম হয়, এখানে যদি চাপ যদি কম হয়, তার মানে ভি এর মান কি হবে? তোমরা বলো। দেখো, ভি আর পি এখানে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তাহলে যদি চাপ কম হয়, সরি এখানে বলছে উচ্চ চাপ, দেখো এখানে কি বলছে? উচ্চ চাপ, তাই তো? উচ্চ চাপে, আচ্ছা সরি একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তোমাদের একটুখানি বলে দিই। গন্ডগোল হয়ে গেছে, কন্ডিশনটা আমার ভুল লেখা হয়ে গেছে, উল্টো লেখা হয়ে গেছে। সেটা হচ্ছে দেখো, কিনা নিম্ন চাপ, তাই বলছি মিলছে না কেন, সেটা হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। দেখো আমি কিন্তু দেখে সঠিকটা বসিয়ে দিতে পারতাম প্রথমে, কিন্তু আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, সেই জন্যই কিন্তু আমার এই কায়দাটা। কেন বললাম? দেখো, পিভি ইজ ইকুয়ালস টু কেটি, তাই তো? পিভি ইজ ইকুয়ালস টু কেটি। এবার নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের মতো কিন্তু আচরণ করে, তাই তো? বাস্তব গ্যাসগুলো যখন নিম্ন চাপে থাকবে, উচ্চ উষ্ণতায় থাকে, তখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার কেন করে? পিভি ইজ ইকুয়ালস টু কেটি, এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, এইবারে দেখো, ভি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? না, কেটি বাই পি, তাই তো? এবার যদি নিম্নচাপ বলেছে, নিম্নচাপ মানে কি? এই চাপটার মানটা কিন্তু কম হবে। যদি চাপের মান কম হয় তাহলে কিন্তু ভলিউমের মান বেশি হবে। কি করে বললাম? কারণ এখানে তোমরা দেখলেই বুঝতে পারছো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, এই আকারে কিন্তু এখানে অবস্থান করছে। অর্থাৎ আয়তন যত বাড়বে চাপ কমবে, চাপ যত কমবে আয়তন বাড়বে, এই সম্পর্কে রয়েছে। তাহলে এখানে যদি নিম্ন চাপ হয়, যদি চাপটা নিম্ন হয় তাহলে আয়তনটা বেশি হবে, আর যদি আয়তন বেশি হয় তাহলে গ্যাসটার অস্তিত্ব বজায় থাকবে। আমরা যদি উল্টো করে বলি যে উচ্চ চাপ, যদি ধরে নিই উচ্চ চাপ হলে কি হতো? তাহলে আয়তনের মান কমতো। চাপ বেশি মানে আয়তন কম, আর আয়তন কম মানে সেটা কিন্তু গ্যাস আকারে থাকতে পারতো না, তরলে পরিণত হতো। অর্থাৎ ধরো আয়তন জিরো হয়ে গেছে, কোনো কিছুর আয়তন জিরো, এটা বাস্তবে পসিবল হতে পারে না, তখন সেটা কি হবে? গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাবে। তাই নিম্ন চাপে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য বা আদর্শ গ্যাস হওয়া প্রযোজ্য। আর উচ্চ উষ্ণতা কথাটা কেন ব্যবহার করলো? দেখো, উচ্চ উষ্ণতা যদি না হয়, উষ্ণতা যদি কম হয়, ধরলাম উষ্ণতা কম, তাহলে উষ্ণতা কম মানে কি? এখানে ভি এর সাথে টি প্রপোর্শনাল টু আকারে রয়েছে। তাহলে উষ্ণতা যদি কম হয় তাহলে ভিও কমবে, আর ভি তো কম হতে দেওয়া যাবে না, জিরো তো হতে দেওয়া যাবে না, আমি আগেই বললাম। তাই উষ্ণতা উচ্চ হতে হবে, তো উষ্ণতা যত বেশি হবে আয়তনও তত বেশি হবে, তখন কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো কিন্তু আচরণ করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, এই ছিল আদর্শ গ্যাস সংক্রান্ত আলোচনা। এবারে আমরা যেটা দেখবো, আচ্ছা ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, এবং সেই সাথে আমি যেটা ভাবলাম যে তোমাদের বাস্তব বয়েলের সূত্র এবং চার্লসি সূত্র সমন্বয় রূপ পড়িয়ে দিয়েছি, আদর্শ গ্যাস হওয়ার শর্তটা পড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, চলো আরেকটা সূত্র তোমাদের পড়ে নিই, তারপরে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ বেশি বললে কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে এবং বুঝতেও অসুবিধা হবে। হালকা হালকা করে বোঝো, আস্তে আস্তে বোঝো। চলো, আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্প অথবা অ্যাভোগাড্রো সূত্র হিসাবে এটা কিন্তু তোমরা চিনতে পারো। অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? না, অ্যাভোগাড্রো একটা লোক ছিল, সেই লোকটা একটা সূত্র দেয়। সূত্রটা কি বলছে? না, একই চাপ, অর্থাৎ চাপ যেটা রয়েছে সেটা কিন্তু সেম। একই চাপ ও
ও উষ্ণতাও যেটা রয়েছে সেটাও অ্যাজ এ সেম। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাস, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট, অর্থাৎ আয়তনও কি, আয়তনও সেম, সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসই সমান সংখ্যক অণু কিন্তু বর্তমান থাকে। অর্থাৎ মানেটা কি, মানেটা হচ্ছে আমি এক্সাম্পলের সহকারে বোঝাই। ধরো এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে এবং ধরো হাইড্রোজেন গ্যাস আছে। এই তিনটে গ্যাসের অস্তিত্ব রয়েছে। এবার এই তিনটে গ্যাসেরই ধরো চাপ সমান, বোঝাতে পারছি, ধরো উষ্ণতা সমান, ধরো ভলিউম সমান। যদি এরকম হয় তাহলে এই তিনটে গ্যাসের ক্ষেত্রে সমান সংখ্যক অণু অর্থাৎ এন সংখ্যক অণু কিন্তু বর্তমান থাকবে। এটা কিন্তু অ্যাভোগাড্রো বলেছিল, এটা তোমরা খেয়াল রাখবে। একই চাপ, একই উষ্ণতা এবং একই আয়তনে মানে সমস্ত যে গ্যাসীয় অণু বা গ্যাসীয় পদার্থ রয়েছে তাদের ক্ষেত্রে সমান সংখ্যক অণু, পরমাণু, এগুলো কিন্তু উপস্থিত থাকে। অর্থাৎ এন কিন্তু টার্মস অফ নাম্বার এদের কিন্তু হবে। তো ঠিক আছে, এটা ছিল অ্যাভোগাড্রো প্রকল্প। এবার অ্যাভোগাড্রোর প্রকল্পের হয়তো চিত্র তোমাদের নেই, কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের চিত্র কি তোমাদের দেখানো যেতে পারে? অ্যাভোগাড্রো প্রকল্পের চিত্র কারণ দিয়ে দিতে পারে শর্ট টার্মস হিসেবে অ্যাভোগাড্রো প্রকল্পের চিত্র, যেটা আমি দেখছি তোমাদের বইয়ে কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের চিত্র নেই। আচ্ছা চলো ছাড়ো, তাহলে অসুবিধা নেই। এই ছিল অ্যাভোগাড্রো প্রকল্প। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বুঝিয়ে দিই, আরেকটা জিনিস বোঝাই অ্যাভোগাড্রো প্রকল্পের পর আরেকটা জিনিস। সেটা হচ্ছে একটা কোশ্চেন তোমাদের দেয়, সেটা হচ্ছে কিনা শুষ্ক গ্যাস এবং আর্দ্র বায়ু সংক্রান্ত একটা কোশ্চেন কিন্তু তোমাদের দেয়। শুষ্ক গ্যাস এবং আর্দ্র বায়ু, সেখানে কি বলছে না, শুষ্ক গ্যাস ও আর্দ্র বায়ু। দেখো শুষ্ক গ্যাস এবং আর্দ্র বায়ু, তাহলে আর্দ্র বায়ু। এবার শুষ্ক গ্যাস ও আর্দ্র বায়ু এই দুটো কথা কেন লিখলাম? কারণ শুষ্ক গ্যাস এবং আর্দ্র বায়ু, আচ্ছা তোমাদের আমি আগে কোশ্চেন করি, আগে এখানে লিখবো না কথাটা। শুষ্ক গ্যাস এবং আর্দ্র বায়ু কোনটা হালকা বলো তো দেখি, কোনটা হালকা কমেন্ট করো। আমি হিন্টস দিই, শুষ্ক গ্যাস মানে কি? শুষ্ক গ্যাস মানে হচ্ছে গ্যাসটা শুষ্ক, অর্থাৎ তার মধ্যে কোনো জলীয় পদার্থ নেই, কেবলমাত্র বায়বীয় কণা অর্থাৎ ধুলোবালি এগুলো রয়েছে এবং গ্যাসটা শুষ্ক অবস্থায় রয়েছে। আর আর্দ্র গ্যাস মানে সেই গ্যাসের সাথে কিন্তু তরল পদার্থ অর্থাৎ জলীয় পদার্থ মিশ্রিত অবস্থায় রয়েছে। অর্থাৎ ধরো এখানে কেবলমাত্র অক্সিজেন রয়েছে, আমি জাস্ট এক্সাম্পল বলছি, কেবলমাত্র এখানে অক্সিজেন রয়েছে আর এখানে অক্সিজেনের সাথে জলীয় বাষ্প রয়েছে, অর্থাৎ যে জলটা বাষ্পীভূত হয়েছিল সেই জলটা মিশ্রিত অবস্থা হয়েছে। তাহলে তুমি বলো কোনটা বেশি ভারী হবে? আমি জানি তোমরা উত্তর দেবে আর্দ্র বায়ু, কারণ অক্সিজেন প্লাস আবার জলীয় পদার্থ রয়েছে, সেই হিসাবে কিন্তু আসলে এটা কিন্তু ভুল। তাহলে সঠিকটা কি? এখানে যেটা বলছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। এই যে এবার আমি সম্পূর্ণ করে দিলাম, শুষ্ক বায়ু অপেক্ষা, ওর দরকার নেই, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কিনা হালকা। এবার কিভাবে হালকা হচ্ছে চলো প্রমাণ করার চেষ্টা করি। ধরো তোমাদের যে এনভায়রনমেন্ট অর্থাৎ বায়ু রয়েছে, এই যে পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে কোন কোন গ্যাস রয়েছে? নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটো গ্যাসের পরিমাণ কিন্তু সর্বোচ্চ। এখানে স্বাভাবিকভাবে যে নাইট্রোজেন রয়েছে সেটা কিন্তু ধরে নাও 80% মতো রয়েছে এবং অক্সিজেন রয়েছে কিন্তু 20%। এর কম বেশি হয়, কিন্তু এটা আনুমানিকভাবে এটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবারে এত পার্সেন্ট রয়েছে, তাই এদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবার দেখো শুষ্ক বায়ু যেটা রয়েছে, যে শুষ্ক বায়ু, সেই শুষ্ক বায়ুতে ধরে নিলাম 4 ভাগ নাইট্রোজেন আছে, 4 ভাগ কি আছে? নাইট্রোজেন। এবার কিভাবে ধরে নিলাম? আন্দাজে তো ধরে নি। আর 1 ভাগ রয়েছে কি? 1 ভাগ, হ্যাঁ 1 ভাগ, হ্যাঁ 1 ভাগ অক্সিজেন রয়েছে। এবার কিভাবে বললাম? কারণ কি, তোমরা যদি এমনি ভাগাকারে দেখো 100%-এর মধ্যে 80% কিন্তু রয়েছে নাইট্রোজেন, তাই তো? 100%-এর মধ্যে নাইট্রোজেন কিন্তু 80% রয়েছে। তাহলে যদি কাটাকুটি করি 0 0 আর কাটলে 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাই তো? তাহলে এই দেখো 5 ভাগের মধ্যে 4 ভাগ কিন্তু রয়েছে তোমার নাইট্রোজেন। আর অক্সিজেনের কথা যদি চিন্তা করি 20/100, তাহলে 5 কুড়ি 100, তাহলে 1/5। আর এটা কত রয়েছে? 4/5। তাহলে সেই হিসাবে দেখো, যদি ধরে নিই টোটাল এনভায়রনমেন্ট অর্থাৎ বায়ুমণ্ডল 5 অংশ, তার মধ্যে 4 অংশই কিন্তু রয়েছে নাইট্রোজেন আর 1 অংশ 5 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে কিন্তু অক্সিজেন। সেই হিসাবে 4 ভাগ নাইট্রোজেন 1 ভাগ অক্সিজেন, ভালো কথা। এবার নাইট্রোজেনের যে মোলার ভর, নাইট্রোজেনের ভর কত? মোলার ভর অর্থাৎ আণবিক ভর, সেই মোলার ভরটা কত? না মোলার ভর হচ্ছে 28 গ্রাম। আর অক্সিজেনের কত? না অক্সিজেনের কিন্তু 32 গ্রাম, তাই তো? অক্সিজেনের কিন্তু 32 গ্রাম। এইবারে
এবারে যদি এদের আণবিক মানে গড় আণবিক ভর যদি দেখি, গড় আণবিক ভর, গড় আণবিক ভর মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি শুষ্ক বায়ু, এখানে কিন্তু জলের কোনো অস্তিত্ব নেই, তোমরা বুঝতেই পারছো, অক্সিজেন এবং নাইট্রোজেনের ভর নিয়ে আলোচনা করছি। তাহলে এদের ভর কত হবে? এদের ভর দেখো, যেহেতু এটা 4%, তাহলে 4 ইন্টু, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, 28 প্লাস এটা হচ্ছে 1 ইন্টু 32, নিচে আবার 4 প্লাস 1 হয়ে যাবে। বুঝতে পারলে নাকি পারোনি? এবার এর মান কত দাঁড়াবে? এর মান দাঁড়াবে 28.8, 28.8 গ্রাম। এই যে দেখো, এটার মান কিন্তু এত দাঁড়িয়েছে। এটা কার ক্ষেত্রে? না, এটা কিন্তু শুষ্ক বায়ুর ক্ষেত্রে। কেন? না, শুষ্ক বায়ুর ক্ষেত্রে কেবলমাত্র নাইট্রোজেন এবং অক্সিজেনের অস্তিত্ব আমরা কল্পনা করে নিচ্ছি। এবার যদি দেখি আর্দ্র বায়ু, আর্দ্র বায়ু, তাহলে আর্দ্র বায়ুর ক্ষেত্রে কি থাকছে? না, আর্দ্র বায়ুর ক্ষেত্রে সেখানে কিন্তু অক্সিজেনের উপস্থিতি রয়েছে, অর্থাৎ অক্সিজেন বলছি কেন, জলের উপস্থিতি রয়েছে। আর্দ্র মানে কি? ভেজা। সেখানে কিন্তু রয়েছে আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প। এবার আর্দ্র বায়ু মানে অ্যাকচুয়ালি কি, আমরা যেটা ভুল ধারণা রাখি যে তার সাথে বায়ুর সাথে আর্দ্রতা অর্থাৎ জলীয় পদার্থ উপস্থিত রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না। আর্দ্র বায়ু বলতে অ্যাকচুয়ালি সেটাকেই বোঝাচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়াল জলীয় বাষ্প। যে কারণে আমি প্রথমে কনফিউশনটা তোমাদের দিয়েছিলাম, যাতে তোমরা ভুল উত্তর দাও, যাতে পরে বুঝতে পারো। এবার তোমরা আশা করছি বুঝে গেছো। এবার কমেন্টে অনেকে বলবে যে না দাদা তুমি মানে ভুলেই গেছিলে, কিন্তু না, আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ুর মধ্যে পার্থক্যটা প্রথমে ভুলটা ধরিয়ে দেওয়ার পরে, মানে ভুলটা দেখানোর পরে যদি পরে এসে বোঝানো হয়, আমার মতে সেটা সঠিক হয়। তো চলো, আর্দ্র বায়ু তার মধ্যে, তাহলে কি আছে এর মধ্যে? জল রয়েছে আর্দ্র বায়ু। ঠিক আছে, তাহলে এবার জলের ভর কত? না, জলের ভর যেটা, জলের ভর, হাইড্রোজেনের ভর কত? না, হাইড্রোজেনের ভর কিন্তু 1। হাইড্রোজেনের যে আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 গ্রাম। আর অক্সিজেনের ক্ষেত্রে কত? আণবিক মোলার ভর, মোলার ভর, তাই তো। আর অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 16। তাহলে সেই হিসাবে যদি দেখি, তাহলে সেই হিসাবে কত হবে? না, এখানে দেখো এর যে ভরটা, এর যে ভরটা মোলার ভর, 2 গুণ 1 প্লাস হচ্ছে 16 হয়ে যাবে, তাই তো। 2 গুণ 1 প্লাস হচ্ছে 16, তাই তো। 2 গুণ 1 কেন? কারণ দুটো হাইড্রোজেন ছিল এবং ভর হচ্ছে 1। তাহলে সেই হিসাবে করলে কিন্তু 18 গ্রাম হয়ে যাবে। তাহলে সেখান থেকেই তোমরা দেখে নাও যে কার ভর বেশি। এর ভর কিন্তু বেশি, অর্থাৎ শুষ্ক বায়ুর ভর কিন্তু আর্দ্র বায়ুর তুলনায় বেশি। একটা স্ক্রিনশট মেরে নাও। চলো, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই থাক। পরের দিন কিন্তু আমরা আবার পার্ট 4 এই চ্যাপ্টারটা কভার করে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা কিন্তু আমরা করব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো। এই ধরনের মানে তোমাদের বোঝানোর খাতিরে সহজ শর্টশট করে আমরাই বোঝাই। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের যদি বোঝানোতে কোনো ভুল ত্রুটি থাকে, আমি যদি লিখতে কোথাও কিছু ভুল ত্রুটি করি, সেটা কমেন্ট করে জানাবে। এবং কোন টপিক তোমরা চাইছো, কোনটা এই মুহূর্তে তোমাদের আগে দরকার, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, টাটা।